এলপিএস এর প্যাথোফিজিওলজি, এলপিএস প্যাথোফিজিওলজি। LPS এর pathophysiology, LPS is an example of endotoxin, example of endotoxin। চেক করে দেখো endotoxin এর আন্ডারে LPS লিখেছিল। তো LPS প্রডিউস করে হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া produces LPS। কোথায় থাকে অ্যাকচুয়ালি? আউটার মেমব্রেনে প্রেজেন্ট থাকে, present in the cell wall, outer membrane। মেনলি এলপিএস এর তিনটে স্ট্রাকচার। এলপিএস এর মধ্যে কি কি পার্ট থাকে? এলপিএস এর মধ্যে থাকে লিপিড এ পোর্শন, এলপিএস এর মধ্যে থাকে হচ্ছে কোর, আর এলপিএস এর মধ্যে থাকে হচ্ছে ও অ্যান্টিজেন। সো অ্যাকচুয়ালি কোন পার্টটা টক্সিক? টক্সিসিটি শো করেছে লিপিড এ পোর্শন। তো লিপিড এ পোর্শন, লিপিড এ পোর্শন শো টক্সিসিটি। অ্যাকচুয়ালি এন্ডোটক্সিন বিহেভিয়ার শো করে, অ্যাকচুয়ালি এন্ডোটক্সিন। সো ক্যাটাগরিক্যালি যদি আমরা এলপিএস বলি কারেক্ট হবে, বাট এক্স্যাক্টলি হচ্ছে লিপিড এ পোর্শন অফ দ্য এলপিএস অ্যাক্ট লাইক আ এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন বিহেভিয়ার শো করে লিপিড এ পোর্শন। When present in low concentration, endotoxin, low concentration, it induces বডিতে কি কি তৈরি করে দেখো? ইনডিউস ফিভার, vasodilation, activation of immunity, and inflammatory response, inflammatory response। চেক করো। সো লো কনসেন্ট্রেশনে যদি ঢোকে এলপিএস, এলপিএস এট লো কনসেন্ট্রেশনে অ্যাকচুয়ালি কিন্তু বেনিফিটই করছে আমাদের। কেন বেনিফিট করছে ভালো করে চেক করে দেখো। অ্যাক্টিভেশন করছে ইমিউন সিস্টেমকে, ইনফ্ল্যামেটরি রেসপন্সকে অ্যাক্টিভেট করছে। দ্যাট মিনস আমাদের বডিতে যে প্যাথোজেনটা ঢুকেছে, ইনভেট করেছে, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করাচ্ছে এলপিএস। মানে চেষ্টা করাচ্ছে মানে কি, অ্যাক্টিভেশন করিয়ে জিনিসটাকে রিজলভ করার চেষ্টা করছে, ঠিক আছে? বাট যদি কনসেন্ট্রেশন হাই হয়ে যায়, দ্যাট ক্রিয়েট প্রবলেম। সো লো কনসেন্ট্রেশনে খুব কিছু প্রবলেম আসে না। অ্যাট এলপিএস এর লো কনসেন্ট্রেশন নর্মালি ফিভার, সামথিং পেন পেন এগুলো হতে পারে, পেন সোয়েলিং হতে পারে, বাট খুব প্রবলেম আসে না। প্রবলেমটা কখন আসে? প্রবলেম হচ্ছে যখন হাই কনসেন্ট্রেশনে প্রেজেন্ট থাকে। However, at high concentration, at high concentration, it induces, দেখ এবার রেসপন্সটা হয়ে যাবে হাইটেন, মানে অনেক বেশি বেশি। হাই ফিভার, হাই ফিভার, ওকে, লিউকোপেনিয়া, লিউকোসাইটের অ্যামাউন্ট কমবে, থ্রম্বোসাইটোপেনিয়া, sudden fall in blood pressure,
sudden fall in blood pressure, circulatory and respiratory collapse, circulatory and respiratory system collapse করবে। চেক করো তাহলে প্রবলেমটা কখন, অবভিয়াসলি প্রবলেম ইন ডিউরিং হাই কনসেন্ট্রেশন। লো কনসেন্ট্রেশনে প্রবলেম ক্রিয়েট করে বাট নট সাচ দ্যাট ইট কুড বি ডেডলি। ডেডলি কখন হবে বা লিডার কখন হবে, হাই কনসেন্ট্রেশন। বিকজ হাই কনসেন্ট্রেশনে যেটা হচ্ছে দেখো, অল রেসপন্স হাইটেন্ড হয়ে যাচ্ছে, হাইটেন্ড মানে ইনক্রিজ হয়ে যাচ্ছে। নর্মাল ফিভার আসছিল, এখন আসবে হাই ফিভার। অবভিয়াসলি হাই ফিভার ইজ ডেঞ্জারাস, বডি সেল অর্গান গুলো তোমার ঠিকঠাক কাজ করতে পারে না, অর্গান ড্যামেজ চান্স আছে হাই ফিভারে যদি না কমানো যায়। লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, সাডেন ফল ইন ব্লাড প্রেশার আরো প্রবলেম ক্রিয়েট করে, হচ্ছে তোমার ব্লাড প্রেশার কমিয়ে দেয়, ব্লাড প্রেশার সাডেন ফল করায়, আর যার জন্য দেখো সার্কুলেটরি আর রেসপিরেটরি সিস্টেম কোল্যাপস করে যায়, মানে আর ফাংশন করতে পারে না। তো এই সিচুয়েশনটা অ্যারাইজ করে, and that situation is known as septic shock situation। এই সিমটম গুলো যখন হচ্ছে তখন আমরা কি বলবো, সেপটিক শক। তো কোশ্চেন দেয় হোয়াট ইজ সেপটিক শক, তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন বডিতে শো করবে দ্যাট মিন্স সেপটিক শক হচ্ছে। এন্ড সেপটিক শক যদি হয় এখান থেকে ফিরিয়ে আনা মানে নিয়ার ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, মানে মর্টালিটি রেট হাই সেপটিক শকে, ওভার 90% মর্টালিটি রেট, মানে 100 এর মধ্যে 90 পিপলস কুড বি ডাই আফটার সেপটিক শক। বলো, পয়েন্ট ক্লিয়ার? এলপিএস কি করতে পারে আমার বডিতে? এলপিএস অ্যাজ আ এন্ডোটক্সিন ক্রিয়েট করবে, মানে এন্ডোটক্সিন হিসাবে রোল প্লে করবে, and কি কি প্রবলেম ক্রিয়েটার দেখে নাও। এবার কোশ্চেন হচ্ছে কেন এই জিনিসগুলো হয়, সেপটিক শক সিচুয়েশন কেন অ্যারাইজ করছে, ওয়াই, মেকানিজমটা কি সেটা আমরা এবার চেক করব, যেটার নামই হচ্ছে প্যাথোফিজিওলজি। অলরেডি দেখলাম যে কি কি তোমার ফিজিওলজিক্যাল প্রবলেম হচ্ছে আর রিজনটা কি সেটা আমাদের চেক করতে হবে। তো মেকানিজম অফ এলপিএস আমরা পড়বো নেক্সট। mechanism of LPS. Sequentially লিখছি, LPS মেইনলি যেটা করায়, the heart of the mechanism is lies in inflammatory response, মানে ইনফ্লামেশন বডিতে ইনক্রিজ করিয়ে দেবে, নরমাল ইনফ্লামেশন রেট থেকে অনেক বেশি ইনক্রিজ করে দেবে, সেটাই হবে। আর ইনফ্লামেশন হওয়ার পেছনে মেন রিজন হচ্ছে আমাদের ইমিউন সেল গুলো, তাহলে ইমিউন সেল গুলোকে ওভার অ্যাক্টিভ করাবে। ইমিউন সেল যদি ওভার অ্যাক্টিভ হয় ইনফ্লামেশন বডিতে বাড়াবে, আর ইনফ্লামেশনের জন্য এই সিমটম গুলো যেগুলো দেখছিল হাই কনসেন্ট্রেশনে ওইগুলো হবে। চেক করে নাও, এলপিএস বাইন্ড, এক্সাক্ট মেকানিজমে যাচ্ছি তো একটু ইমিউনোলজি টার্ম আসবে বলে দেবো। TLR4 and CD4, CD4 present on macrophage, present on macrophages, B cell and other cell। ক্লিয়ারলি জেনে রাখো, ম্যাক্রোফেজ মানে আমাদের ওয়ান অফ দ্য ইমিউন সেল, বি লিম্ফোসাইট আনাদার ইমিউন সেল। তো যত ইমিউন সেল আছে মোটামুটি এদের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ওয়ান ইজ TLR4, TLR এর ফুল ফর্ম হচ্ছে টল লাইক রিসেপ্টর, এগুলো হচ্ছে তোমার রিসেপ্টর প্রোটিন। CD4 এটাও একটা গ্লাইকোপ্রোটিন, এই ধরনের রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরের সাথে কে বাইন্ড করছে গিয়ে, এলপিএস যদি হাই কনসেন্ট্রেশনে থাকে এলপিএস গিয়ে যাচ্ছে বাইন্ড করে with that molecule TLR4 and CD4 that present in macrophage, B cell and other immune cell bind করে।
ঠিক আছে, বাইন্ড করার সঙ্গে সঙ্গে কি স্টার্ট হয় দেখো, অ্যাক্টিভেট, দাস ইট অ্যাক্টিভেট, এই সেলগুলোকে হাইলি অ্যাক্টিভেট করে দেয়, দাস ইট অ্যাক্টিভেট innate immune mediators। এগুলো সব হচ্ছে তোমার মোটামুটি ম্যাক্রোফেজ, তারপর তোমার এই যে আদার সেলস যেগুলো আছে সেগুলো হচ্ছে ইমিউন সিস্টেমে কাজ করে, অ্যান্ড ইনেট ইমিউন সিস্টেম বলে একটা কম্পোনেন্ট আছে সেখানে কাজ করে। মেডিয়েটার্স ইনক্লুডিং প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস, pro inflammatory cytokines, TNF alpha, IL-1, IL-6, chemokines, and antimicrobial component। ঠিক আছে, chemokines অব্দি থাকলো। সেকেন্ড পয়েন্টে আমি বলে দিচ্ছি কি হচ্ছে, কি যখন ম্যাক্রোফেজ, বি সেল, আদার সেল তোমার অ্যাক্টিভেট হচ্ছে, এরা কি করে, সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইন হচ্ছে ইমিউন রেগুলেটরি হরমোন বলে, নর্মাল হরমোন যেমন বেরোয় অ্যানিমেলে, ইমিউন সিস্টেমেও কিছু হরমোন মানে হরমোন লাইক মলিকিউল কাজ করে, যেগুলোকে আমরা বলি সাইটোকাইন। এই যে কোথায় লিখেছি, এই যে সাইটোকাইন। তো সাইটোকাইন অনেক টাইপের হতে পারে। সাইটোকাইন হতে পারে হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। মানে বুঝতে পারছো, প্রো ইনফ্ল্যামেটরি মানে এই সাইটোকাইন গুলো ইনফ্ল্যামেশন বাড়াবে, ঠিক আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে ইনফ্ল্যামেশন কমাবে। তো এরা যে রিলিজ করাচ্ছে না যে সাইটোকাইন গুলো, টিএনএফ আলফা, IL-1, IL-6, কেমোকাইন্স, অল আর প্রো ইনফ্ল্যামেটরি, মানে এরা ইনফ্ল্যামেশন কে বাড়িয়ে দেবে, বডিতে ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেবে, এন্ড যার জন্য এই প্রবলেম গুলো, যে সিমটম গুলো দেখাচ্ছিল সেগুলো আসবে। বলো, এত অব্দি পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। এর রিগার্ডিং আরো কিছু করে এরা, এলপিএস। এলপিএস also activate monocytes, ওকে, নিউট্রোফিলস, মানে আদার যে যে সেল আছে সেগুলোকেও অ্যাক্টিভেট করা স্টার্ট করবে। নিউট্রোফিলস, resident macrophage, and other cells in spleen, liver, and other tissue। দেখো মোটামুটি সব সেলগুলোকে করে দিয়েছে অ্যাক্টিভেট, আর অ্যাক্টিভেট করলে এই ধরনের সেলগুলো রিলিজ করবে, যে রিলিজেস soluble mediators, মানে কিছু কম্পোনেন্ট রিলিজ করবে, যেটা অ্যাকচুয়ালি ইনফ্লামেশনের যে সাইটোকাইন গুলো আছে সেগুলোকে আরো ফোল্ড ইনক্রিজ করে দেবে। দ্যাট soluble mediators, these amplify the inflammatory response। এই হচ্ছে তোমার মেকানিজম। কি হচ্ছে আর একবার বলে দিচ্ছি, এলপিএস যখন প্রেজেন্ট থাকে বডিতে, এলপিএস বাইন্ড করে হচ্ছে ফার্স্ট অফ অল ম্যাক্রোফেজ বি সেলের মধ্যে এই দুটো কম্পোনেন্টের সাথে, TLR4 আর হচ্ছে CD4, এদের সাথে যখন বাইন্ড করে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এই ধরনের কম্পাউন্ড গুলো রিলিজ করা স্টার্ট করে, TNF আলফা, IL-1, IL-6, কেমোকাইন্স। এরা যখন রিলিজ হচ্ছে, এরা মানে হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি, বডিতে ইনফ্ল্যামেশন করাবে। ওকে, অলরেডি হিউজ কোয়ান্টিটিতে রিলিজ হয়েছে।
অলসো এলপিএস আরো কি করেছে, মোনোসাইট, নিউট্রোফিল, আদার ম্যাক্রোফেজ, স্প্লিন লিভার সেলের টিস্যুতে ওই সেলগুলোকে করে দিয়েছে অ্যাক্টিভ, এন্ড এই অ্যাক্টিভেটেড সেলগুলো রিলিজ করছে সলিউবল মেডিয়েটার্স, যারা আলটিমেটলি এদের কনসেন্ট্রেশনকে আরো বাড়িয়ে দিচ্ছে। কাদের কনসেন্ট্রেশন? এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের কনসেন্ট্রেশনকে আরো ইনক্রিজ করে দিচ্ছে, আর ইনক্রিজ করার জন্য অ্যাম্পলিফাই হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। সো হিউজ ইনফ্ল্যামেশন হচ্ছে বডিতে, হিউজ মানে হাই কোয়ান্টিটিতে, এন্ড যার রেজাল্ট যে পয়েন্ট গুলো বললাম, ব্লাড প্রেশার ফল, রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেম কোল্যাপস, আদার যা সিম্পটম। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। এই সেম জিনিসটা কিছুদিন আগে কোভিড এর টাইমে হয়েছে, আবার ফিরে আসছে মনে হয়, জানি না কি হবে ইন ফিউচার। 1-2 মান্থস এর মধ্যে ক্লিয়ার হবে যে স্ট্রেনটা নাকি হাইলি অ্যাক্টিভেট। আমাদের ইন্ডিয়াতে এখনো কেস নেই, দু একটা বোধহয় কেস আছে। যাই হোক, কোভিডেও তাই সেম জিনিসটা হচ্ছিল, কোভিড এর ইনফেকশনে ইনফ্লামেশন রেট ভেরি হাই হয়ে যাচ্ছিল বডিতে, যার জন্য বডি কোল্যাপস করছিল এন্ড ডেথ রেট অনেক ইনক্রিজ করছিল ডিউ টু কোভিড ইনফেকশন, মানে করোনা ভাইরাসের ইনফেকশন। এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো, টিএনএফ আলফা, IL-1, IL-6, এইগুলো 100 ফোল্ড করে বেড়ে যাচ্ছিল, মানে নর্মাল লেভেল থেকে 100 ফোল্ড। মানে বুঝতে পারছো কত বেশি ইনফ্লামেশন হচ্ছে বডিতে। আর যদি ইনফ্লামেশন রেট বাড়ে, সিমটম তো আসবেই, মানে অর্গান ড্যামেজ হবে, টিস্যু ড্যামেজ হবে, দ্যাট কনফার্ম। আর যেটা আমরা কি বললাম, সেপটিক শকের দিকে নিয়ে যাচ্ছে, এন্ড সেপটিক শকে যদি চলে যায় বডি, সেখান থেকে রিকভার করা অলমোস্ট ইম্পসিবল। অলমোস্ট ইম্পসিবল কেন বলছি? 90%, ওভার 90% ডেথ রেট আছে সেপটিক শকে। সো ইউনিট 1 কমপ্লিট, ইউনিট 1 এ সমস্ত টপিক ডান। আচ্ছা, ইউনিট 2 তে তোমাদের যেটা আছে দেখলাম, সেটা হচ্ছে টেকনিক্স, মানে হাউ টু ডিটেক্ট মাইক্রোবস এর প্রেজেন্স, এলাইজা, অটোরেডিওগ্রাফি এক্সেট্রা, অনেক টেকনিক্স আছে। টেকনিক্স এর পার্টটা আমি এখন পড়াবো না, টেকনিক্স এর পার্টটা একটু ডিলে করে পড়াবো, তার আগে ইনফেকশনটা দেখে আসবো। দ্যাট মিনস ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, প্রোটোজোয়ান ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। তো আগে ইনফেকশনটা পড়ে আসি, দেন আমাদের টেকনিক গুলো পড়বো, এন্ড সেটা বেটার হবে। তো আমরা ইউনিট 2 কে স্কিপ করলাম, আপাতত স্কিপ করলাম মানে ছেড়ে দিলাম না, স্কিপটা পড়াবো আমরা লাস্টের দিকে। বাট আগে আমরা পড়ে নেবো হচ্ছে ডিজিজ গুলো। তো ইউনিট 3 তে যাবো। ইউনিট 3 তে যাবো, ব্যাকটেরিয়াল ডিজিজেস। আচ্ছা, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে অনেকগুলো টাইপ আছে। টোটাল বোধহয় 9 ব্যাকটেরিয়া, আমি যা দেখলাম তোমাদের সিলেবাসে টোটাল 9 ব্যাকটেরিয়া নেমিং আছে, অ্যান্ড ডিফারেন্সিয়েট করেছে, রেসপিরেটরি ডিজিজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, এন্ড আর একটা কি ডিজিজ টাইপ দিয়েছে। টোটাল 9 ব্যাকটেরিয়া আছে। সো আমরা তিনটে তিনটে করে পড়বো, তিনটে ক্লাস লাগবে, কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা ফার্স্ট 3, রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি ডিজিজের আন্ডারে স্টার্ট করবো হচ্ছে তোমার, স্টার্টিং আছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। ইয়েস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। ওয়ার্ডটা চেক করো, জিনাস নেম, স্পিসিস না। জেনাস নেম হচ্ছে তোমার হিমোফাইলাস। হিমোফাইলাস মানে কি বোঝা যাচ্ছে? ফাইলাস ওয়ার্ডটা থেকে কি বোঝা যাচ্ছে? ফাইলাস মিন অনেকগুলো তো ফাইলাস পড়লে, থার্মোফাইলস, হ্যালোফাইলস এক্সেট্রা পড়লে, ফাইলস ওয়ার্ডটার মানে কি?
এক্সট্রিম। না না, ফাইলস, থার্মোফাইলস, হ্যালোফাইলস। ফাইলস ওয়ার্ডটার মিনিং হচ্ছে লাভিং, আর থার্মো মানে হচ্ছে হিট লাভার, হ্যালো মানে হচ্ছে সল্ট লাভার। এই জন্য বলা হচ্ছে থার্মোফাইলস আর হ্যালোফাইলস। এখানে লিখেছি আমরা হিমোফাইলস, মানে হিমোফাইলাস, মানে আমি যদি এক্সাক্ট ওয়ার্ডটা করি একটু ভেঙে, হিমোফাইলস হচ্ছে তাহলে এরা ব্লাড লাভার, মানে ব্লাড কম্পোনেন্ট লাগবে এদের গ্রোথের জন্য। উইদাউট ব্লাড কম্পোনেন্ট এরা গ্রো করে না। তো হিমোফাইলাসের মিনিং হচ্ছে, হিমো মিন্স হচ্ছে তোমার ব্লাড, ফাইলাস ওয়ার্ডটার মিনিং হচ্ছে লাভিং। তো স্টার্ট করি, কিছু ক্যারেক্টারিস্টিক্স ড্র করি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ক্যারেক্টারিস্টিক্স। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নন মোটাইল means flagella absent, non spore forming, প্লিওমরফিক, প্লিওমরফিক মানে হচ্ছে এদের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে সাইজ শেপে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, they need enrich with blood or its derivatives for their growth. Hemophilus influenzae act like a normal microbiota. আমাদের বডিতে প্রেজেন্ট থাকতে পারে নরমালি। আর নর্মাল মাইক্রোবায়োটা ইন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, URT, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, বাট অকেশনালি দে কজ ডিজিজ। তার মানে এ একটা কি টাইপ অফ প্যাথোজেন বলো? অকেশনালি ডিজিজ কজ করছে, অপরচুনিস্টিক। opportunistic pathogen. Occasionally they cause disease. তো নরমালি প্রেজেন্ট থাকতে পারে বডিতে, বাট অপরচুনিটি পেলে ডিজিজ কজ করার এবিলিটিও রাখে। সো ইট ইজ অপরচুনিস্টিক প্যাথোজেন। They need certain growth factor. অলরেডি বলছিলাম ব্লাড লাগবে, ব্লাড কম্পোনেন্ট লাগবে, সার্টেন গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর X and 5, X and 5। X হচ্ছে হিমিন, গ্রোথ ফ্যাক্টর X হচ্ছে হেমিন, যেটা হচ্ছে ডেরিভেটিভ অফ ব্লাড। আর 5 হচ্ছে NAD and other coenzymes। তো এই কম্পোনেন্ট গুলো ওদের লাগবে ফর দেয়ার গ্রোথ, আদারওয়াইজ এরা গ্রো করতে পারে না। মিন্স এরা হচ্ছে ফাস্টিডিয়াস মাইক্রোবস। ইয়েস অর নো? ফাস্টিডিয়াস অর্গানিজমস বোঝো? পড়েছিলে ফাস্টিডিয়াস অর্গানিজমস মানে যাদের স্পেশাল রিকোয়ারমেন্ট আছে ফর দেয়ার গ্রোথ অ্যান্ড মানে মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য। সো গ্রোথ ফ্যাক্টরে এদেরও লাগে। তো এরা ফাস্টিডিয়াস অর্গানিজমস। ফ্যাক্টর এক্স এন্ড ফ্যাক্টর 5 লাগে। ফ্যাক্টর এক্স হচ্ছে হেমিন আর ফ্যাক্টর 5 হচ্ছে এনএডি এন্ড আদার কোএনজাইমস।
তো এগুলো যদি না পায় ওরা গ্রোথ করে না। আচ্ছা, ফাস্টিডিয়াম মানে কি বললে? ফাস্টিডিয়াস মাইক্রোবস, লিখে দিচ্ছি, ফাস্টিডিয়াস মাইক্রো অর্গানিজমস, মাইক্রোবস লিখছি। ফাস্টিডিয়াস অর্গানিজমস মানে দে নিড স্পেশাল গ্রোথ ফ্যাক্টর ফর দেয়ার গ্রোথ। নর্মাল মিডিয়াতে গ্রো করানো যাবে না যদি না কোনো স্পেশাল ফ্যাক্টর দাও, যতক্ষণ অব্দি দিচ্ছ। মিনস দে নিড স্পেশাল গ্রোথ ফ্যাক্টর ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। So jot down characteristics, overall characteristics clear, answer করবে। হ্যাঁ। হ্যাঁ। ওকে, দেন দেখবো হচ্ছে অ্যান্টিজেনিক স্ট্রাকচার, মানে এ কি কি টাইপ অফ অ্যান্টিজেন ক্যারি করে যেটার জন্য ভিরুলেন্স ক্যাপাসিটি গেইন করতে পারে। তো অ্যান্টিজেনিক স্ট্রাকচার, কি কি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে বডিতে, মানে সেলের স্ট্রাকচার। এইভাবেই আমরা মোটামুটি এই সিকোয়েন্সটাই মেনটেন করে পড়তে থাকবো। যে কোনো ডিজিজের, ব্যাকটেরিয়াল ডিজিজের ফার্স্টে একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে অ্যান্টিজেনিক ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ভিরুলেন্স ফ্যাক্টর গুলো চেক করব, কি টাইপ অফ ডিজিজ করাচ্ছে, ডিজিজের সিমটমস কি সেগুলো চেক করব, ট্রান্সমিশন কিভাবে হয় চেক করব, ফলোড বাই প্রিভেনশন আর হচ্ছে তোমার ট্রিটমেন্ট। তো ক্যারেক্টারিস্টিক্স এর পর নেক্সট যাব হচ্ছে অ্যান্টিজেনিক স্ট্রাকচার। অ্যান্টিজেনিক স্ট্রাকচার হচ্ছে ক্যাপসুলার পলিস্যাকারাইডস প্রেজেন্ট থাকে, মানে এরা ক্যাপসুল থাকে এদের, ক্যাপসুলার পলিস্যাকারাইডস। আউটার মেমব্রেন প্রেজেন্ট থাকে, আউটার মেমব্রেন প্রোটিন ওএমপি that act as antigen. And third হচ্ছে তোমার লাইপো অলিগোস্যাকারাইডস, oligosaccharides. So three types of antigens present in their cell structure. Capsular polysaccharide means capsule present আছে, এটা capsular। আচ্ছা, ক্যাপসুলার আবার ভ্যারাইটি আছে, 6 টাইপস অফ ক্যাপসুলার পলিস্যাকারাইডস আছে, 6 টাইপ ফ্রম A to F, ফ্রম A to F ক্যারেক্টারাইজ করা গেছে অ্যান্টিজেনের বেসিসে। টাইপ বি, এটা হচ্ছে মেইনলি হিউম্যান প্যাথোজেন। ক্যাপসুলার অ্যান্টিজেন টাইপ বিটা হিউম্যান প্যাথোজেন শো করে। হিউম্যান প্যাথোজেন। আর বাদ বাকি কি অ্যান্টিজেন আছে, ওএমপি থাকে আর লাইপো অলিগোস্যাকারাইডস প্রেজেন্ট থাকে। অ্যান্টিজেনিক স্ট্রাকচার বোঝা গেল। নেক্সট যাব হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিসের আন্ডারে আমরা দেখবো হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। ভিরুলেন্স ফ্যাক্টরস মানে ডিজিজ কজ করার এবিলিটিটা কিভাবে আসছে এদের বডিতে, সেলে। ক্যাপসুলার পলিস্যাকারাইড প্রোভাইড করে, কেন? ক্যাপসুল অ্যাডহিয়ারেন্স প্রোভাইড করে, অ্যাডহিয়ার করতে হেল্প করে, বাইন্ড করতে হেল্প করে, কলোনাইজেশনে হেল্প করে, হ্যাঁ কি না? ক্যাপসুলার পলিস্যাকারাইডস হেল্প করে। ক্যাপসুলার পলিস্যাকারাইডস ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর দেয়ার ভিরুলেন্স ফ্যাক্টরস।
ফাংশন দেখে নাও ক্যাপসুলার পলিস্যাকারাইডস। ওকে, ফার্স্ট হচ্ছে তোমার নাম্বার 1, অ্যাটাচমেন্টে হেল্প করছে, অ্যাটাচমেন্ট টু পার্টিকুলার সেল টিস্যু। তো আমরা জানি কলোনাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো অ্যাটাচমেন্টে হেল্প করে দিল। সেকেন্ড, অ্যান্টিফ্যাগোসাইটিক ইন নেচার, অ্যান্টিফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক ক্যাপসুলের জন্য ফ্যাগোসাইটোসিস প্রসেস, যেটা নরমাল ইমিউন সেল ম্যাক্রোফেজ মনোসাইট নিউট্রোফিল করে, ফ্যাগোসাইট করে দেয়। ফ্যাগোসাইট মানে হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস করায়, এনগালফ করে দিয়ে কিল করে দেওয়া। এই মেকানিজমটা অফ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ক্যাপসুলার পলিস্যাকারাইড। সো ক্যাপসুল অ্যাক্ট অ্যাজ এ গুড ভিরুলেন্স ফ্যাক্টর ফর দ্যাট প্যাথোজেন। ঠিক আছে, সেকেন্ড দেখো, সেকেন্ড ভিরুলেন্স ফ্যাক্টরটা আছে এই অ্যান্টিজেনটার জন্য, লাইপো অলিগোস্যাকারাইডস। সরি, লাইপো অলিগোস্যাকারাইড না, লাইপো পলিস্যাকারাইড। এইটা এটা না, এটা পরে আসবে। লাইপো পলিস্যাকারাইডস, এই গ্রাম নেগেটিভ বলেছিলাম তো, ইয়েস। তাহলে এলপিএস থাকবে, লাইপো পলিস্যাকারাইডস। গ্রাম নেগেটিভ মানে এলপিএস প্রেজেন্ট থাকবে। একটু আগে দেখিয়েছি এলপিএস কি করাতে পারে বডিতে। তো এলপিএস ইনফ্লামেশন করাবে, মেনিনগোকক্কাল ইনফ্লামেশন। নাম্বার 3, virulence factor IgA1 protease, IgA1 protease। IgA1 protease হচ্ছে তোমার ওই হাইড্রোলাইটিক এনজাইম, যেটা আইজিএ কে মানে অ্যান্টিবডি গুলোকে ক্লিভ করে দেবে। IgA1 split heavy chain of IgA1। যদি IgA1 কাজ না করে, মানে অ্যান্টিবডি যদি কাজ না করে যায়, মানে প্যারালাইজ হয়ে যায়, আইজিএ কাজই করছে না, তাহলে কি হবে? ওর কলোনাইজেশনটা হেল্প হবে, হেল্প ইন কলোনাইজেশন। কারণ ওকে কিল করার এবিলিটি আর থাকছে না, কলোনাইজ করতে পারবে টিস্যুতে আরামসে। কলোনাইজ করে হচ্ছে তোমার মিউকোসাল মেমব্রেনে, মিউকোসাল মেমব্রেনে। আর নাম্বার 4, virulence factor পিলি। নাম্বার 4, virulence factor পিলি। পিলিও তোমার অ্যাডায়ারেন্সে হেল্প করে, হেল্প ইন অ্যাডায়ারেন্স। So pathogenesis point 1, virulence factors. What are the virulence factors present in Haemophilus influenzae? লিখে নাও। ঠিক আছে, virulence factors। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এরপরে কি দেখবো? ডিজিজ কি করাচ্ছে, তাই তো? কি টাইপ অফ ইনফেকশন করাচ্ছে। ফোর্থ পয়েন্ট, ডিজিজেস। ওই প্যাথোজেনেসিস এর আন্ডারে লিখছিলাম তো ভিরুলেন্স ফ্যাক্টর, তাহলে এটাকে বি লিখবো, ডিজিজেস। এ মেনলি করা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন as well as lower respiratory tract infection, respiratory disease clearly mention আছে গ্রুপিং এ। সামটাইম মেনিনজাইটিস ও করাতে পারে, মেনলি করায় হচ্ছে চিলড্রেনে।
কজ মেনিনজাইটিস। মেনিনজাইটিস কিন্তু তোমার ব্রেনের মেনিনজেসে অ্যাটাক হয় ইন চিলড্রেন। অ্যাডাল্টের কম কেস, বেশি আসে চিলড্রেন থেকে। আর যদি এটা হয়, এটাও তোমার 90% মোটামুটি মর্টালিটি রেট চিলড্রেনে। সো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জির তোমার চিলড্রেনের এই ডিজিজটা কিন্তু তোমার ভেরি লিডাল, ভেরি এফেক্টিভ, মর্টালিটি রেট হাই। ওকে, আর কি কি ডিজিজ করাতে পারে? নিউমোনিয়া করাতে পারে, ব্রঙ্কাইটিস করাতে পারে, সেলুলাইটিস করাতে পারে। সেলুলাইটিসের অ্যাকচুয়ালি কি কি সিমটম আছে একবার দেখে নাও। ফিভার আছে, টেন্ডার এরিয়া অ্যারাউন্ড দ্য হেড অ্যান্ড নেক, মানে পেন হবে, সোয়েলিং হবে অ্যারাউন্ড হেড আর নেকের রিজিয়নে। আচ্ছা, আর কি করাতে পারে? এপিগ্লটাইটিস, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনে হচ্ছে। এপিগ্লটাইটিসে হচ্ছে সেলুলাইটিস হয়, অবস্ট্রাকটিভ সেলুলাইটিস হতে পারে, অবস্ট্রাকটিভ ল্যারিঙ্গোজিয়াল ইডিমা। ল্যারিঙ্গোজিয়াল ইডিমা মানে হচ্ছে ল্যারিংসে প্রবলেম হয়, ইডিমা মানে হচ্ছে সোয়েলিং, ইডিমা মানে হচ্ছে সোয়েলিং। ঠিক আছে, সোয়েলিং হতে থাকে স্ট্রাকচার। So these are the diseases. বলো, নর্মালি এরা ডিজিজ কজ করায় না অ্যাডাল্টে, কারণ এরা নর্মাল মাইক্রোফ্লোরা, বাট অপরচুনিস্টিক প্যাথোজেন অবভিয়াসলি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। চলো ট্রিটমেন্টে দেখে আসি। প্রিভেনশন ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলছি প্রোফাইল্যাক্সিস। এটা প্যাথোজেনেসিস পয়েন্ট ডান, প্যাথোজেনেসিস পয়েন্ট পরে হবে 4। প্রোফাইল্যাক্সিস, প্রোফাইল্যাক্সিস মানে হচ্ছে প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অপশন কি কি আছে। তো ফার্স্টে দেখে আসি আমরা প্রিভেনশন, দেন দেখবো হচ্ছে ট্রিটমেন্ট। ভ্যাকসিন যদি আমরা পাই, ভ্যাকসিনটা কিন্তু প্রিভেনশনে যাবে, ঠিক আছে। সো ইয়েস, ভ্যাকসিন অ্যাভেলেবেল চিলড্রেনের জন্য। হিমোফিলাস, হিমোফাইলাস বি, কারণ বিটাই করায়, বললাম একটু আগে টাইপ বিটা করায় হিউম্যান প্যাথোজেন। হিমোফাইলাস বি কনজুগেট ভ্যাকসিন অ্যাভেলেবেল ফর চিলড্রেন। ট্রিটমেন্ট হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেবো। ব্যাকটেরিয়া, তার মানে অ্যান্টিব্যাকটেরিয়াল দেবো। অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পোনেন্ট কিছু জানতে হয়। সালফোনামাইড, সিপ্রোফ্লক্সাসিন, সিফোট্যাক্সিন, ক্লোরামফেনিকল।
etc. antibiotics used for the treatment. দেখে নাও ফার্স্ট ডিজিজ। আচ্ছা ট্রান্সমিশন আমি এখানে ইচ্ছে করে বাদ দিয়েছি, ট্রান্সমিশন অবভিয়াসলি বুঝতে পারছো কিভাবে যাবে, এটা রেসপিরেটরি ডিজিজ, ট্রান্সমিশন হবে কিভাবে? থ্রু বলো। through nose না না, বা oral। ড্রপলেট এক্সাক্টটা তো বলছো না। ট্রান্সমিশনটা হবে কি করে, মানে একটা তোমার ইনফেক্টেড পার্সন থেকে একটা নর্মাল পার্সনের ট্রান্সমিশন কিভাবে যাবে? থ্রু ড্রপলেট ক্রিয়েশন অ্যাকুইজিশন। মানে একটা ইনফেক্টেড পার্সন থেকে যখন ড্রপলেট বেরোবে, এয়ার এর থ্রুতে যাবে, এয়ার ইজ আ ভেহিকল, এয়ার থ্রুতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নর্মালে তোমার নর্মাল পার্সনে বা হেলদি পার্সনকে ডিজিজ করিয়ে দিতে পারে। তো এটা হবে এয়ার এর থ্রুতে, এয়ার এয়ারবোর্ন ডিজিজ, ড্রপকে কি বলে ড্রপলেট ফরমেশনের জন্য হবে, মানে ড্রপলেট অ্যাকুইজিশন। তো এটা লিখছি না আমি, কারণ অলরেডি আমি ট্রান্সমিশন পড়িয়ে এসেছি কিভাবে হয় ট্রান্সমিশনের টাইপস। যেহেতু রেসপিরেটরি ডিজিজ, ট্রান্সমিশন প্যাটার্ন সব সেম হবে, পরেরটা তো সেম হবে, থ্রু ড্রপলেট অ্যাকুইজিশন ফ্রম দ্য ইনফেক্টেড পারসন টু নর্মাল অর হেলদি পারসন। বলো। ফার্স্ট ডিজিজ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, বোঝা গেছে কি? হ্যাঁ। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা মেডিকেল মাইক্রোবায়োলজি আর মেডিকেল ফিল্ডের মধ্যে তাহলে কি ডিফারেন্স পাচ্ছো, দেখি একটু শোনাও। যারা মেডিকেল পড়ছে তারা কেউ এইগুলো পড়তে হচ্ছে কিন্তু, তো ডিফারেন্সটা কি পাচ্ছো মেডিকেল ফিল্ড আর মেডিকেল নর্মাল এমবিবিএস আমরা এর মধ্যে? কারণটা পড়ছি বা কি থেকে ডিজিজটা হচ্ছে পড়ছি, ওরা তার ট্রিটমেন্টটা পড়ছে। ওরা ওগুলো পড়ছে বাট ওভার মানে জাস্ট ওই জানার জন্য, বাট ওরা মেন জায়গাটা কোথায় ফোকাস করবে? প্রোফাইল্যাক্সিস। প্রিভেনশন আর ট্রিটমেন্ট। মেনলি ট্রিটমেন্ট অপশনে যাবে সালফোনামাইড, সিপ্রোফ্লক্সাসিন, সিফ্রোট্যাক্সিন, ক্লোরামফেনিকল, আমি জাস্ট লিখে ছেড়ে দিয়েছি, তাই তো? ওরা এটা জানবে কত ডোজে দেওয়া হয়, পার কেজিতে কত ডোজ মানে কত গ্রাম ডোজ দেওয়া হয়, তাহলে ওই রেসপেক্টিভে ওরা ক্যালকুলেট করে একজন অ্যাডাল্টকে কত গ্রাম দেওয়া হবে, মানে 500 দেবে না 650 দেবে না 750 দেবে না 1000 দেবে, ডিফারেন্ট পাওয়ার হয় তো। তো পাওয়ার গুলো ওরা চেক করায়, মানে পাওয়ার গুলো ওরা ওই ক্যালকুলেশন করে বা ওগুলো ওদেরকে নলেজে দেওয়া হয়। কিন্তু আমরা কি এগুলো করবো? অবভিয়াসলি না। আমাদের টাস্ক হচ্ছে জাস্ট জানা কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে, এইটা নয় যে কত অ্যামাউন্টে আমি হিউম্যানে অ্যাপ্লাই করছি, এটা আমাদের কাজ নয়। এটা কাজ হচ্ছে যারা এমবিবিএস স্টুডেন্টস তাদের কাজ। তো আমরা করবো হচ্ছে ডিটেল স্ট্রাকচারের, আমরা অলরেডি অ্যান্টিজেন স্ট্রাকচার দেখে এসেছি, তা স্ট্রাকচার রিগার্ডিং কি কি ভিরুলেন্স ফ্যাক্টর, কিভাবে ভিরুলেন্স ফ্যাক্টরটা কাজ করছে, এক্সেট্রা। এইগুলোকে জাস্ট ওপর ট্রিটমেন্ট অপশনটা জাস্ট নামগুলো জানা। ওরা ঠিক উল্টো কাজটা করবে, ওরা হচ্ছে আগের পার্টটা জাস্ট ওই পড়ার জন্য পড়বে, জানার জন্য জানবে, এটা গ্রাম নেগেটিভ হালকা হালকা ওপর চলবে, বাট এই পার্টটাকে ওদেরকে ডিটেলসে দেখানো হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? জাস্ট এই দুটো জায়গায় ডিফারেন্স ক্রিয়েট করছে, আদারওয়াইজ মেডিকেল ফিল্ডে যেটা পড়ানো হয় আর আমাদের যেটা মেডিকেল মাইক্রোবায়োলজি অলমোস্ট সেম, এই পার্টটা বাদ দিলে। সো ওদেরও একটা মাইক্রোবায়োলজি পেপার থাকে যারা এমবিবিএস স্টাডি করে, তো মাইক্রোবায়োলজি পেপারে ওদের ওইটা ফোকাস করা হয় বেশি। হ্যাঁ, নার্সিং এও থাকে। হ্যাঁ নার্সিং এও আছে। আচ্ছা সেকেন্ড ডিজিজ মাইকোব্যাকটেরিয়াল মাইকোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস। Mycobacterium, second respiratory disease, Mycobacterium tuberculosis.
ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি আমরা সেম ফলো করব প্যাটার্ন। এটা কি আসছে তোমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কিছু কি বলা যাবে নাকি এটা অন্য গ্রুপ? মাইকোব্যাকটেরিয়াম মনে পড়ছে কিছু আগের সেমিস্টারে পড়ে এসছো? স্টেনিং প্যাটার্ন কোনো ডিফারেন্স আছে এদের? এদের কি গ্রাম পজিটিভ নেগেটিভ স্টেনিং করা যায়? কিছু মনে আছে? অ্যাসিড ফাস্ট স্টেনিং বলে একটা স্টেনিং মেথড হতো, মনে আছে? হ্যাঁ যারা অ্যাসিড ফাস্ট মানে স্টেন হয় তাদেরকে বলে এএফবি, মানে হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া বলে। তো মাইকোব্যাকটেরিয়াম এক্সাম্পল দেখে এসেছিলে, ওটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। কেন ওরা অ্যাসিড ফাস্ট স্টেনিং হয়? ওদেরকে নর্মাল গ্রাম স্টেনিং করা যায় না, বিকজ অফ দা ওদের সেল ওয়ালে একটা স্ট্রাকচার থাকে, সেল ওয়ালে একটা তোমার ওয়্যাক্সি ম্যাটেরিয়াল থাকে, সেল ওয়ালে লিপিড কন্টেন্ট হাই থাকে যেখানে গ্রাম স্টেনিং মলিকিউল গুলো ঢোকে না। তো ওর জন্য ওদের প্রসেসটা একটু ডিফারেন্ট, গ্রাম স্টেনিং করা হয় না, ওদেরকে অ্যাসিড ফাস্ট স্টেনিং করা হয়। তাহলে এখানে আমি কি লিখবো ক্যারেক্টারিস্টিক্স? এরা কি ধরনের ব্যাকটেরিয়া? অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, এএফবি, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। ওকে, নন মোটাইল, নন স্পোর ফর্মার, রড শেপ। এদের সেল ওয়ালটার জন্য এএফবি ক্যারেক্টারিস্টিক্সটা পায়। সেল ওয়াল ইজ থিক, কমপ্লেক্স, rich in lipids and waxy materials. And for that they show AFB, acid fastness. Acid fastness. Cannot stain by drum staining. Acid fast stain possible. And acid fast stain এর জন্য যে মেথডটা তোমরা করতে, নিলসেন মেথড, জিল নিলসেন মেথড। Another important characteristic, last character, they are obligate intracellular parasite. Obligate intracellular parasites. আগের দিনকে বলেছিলাম না অবলিগেট আর ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার প্যারাসাইট। অবলিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট মানে এরা কি হবে, কি ধরনের প্যাটার্ন শো করছে বিহেভিয়ার? উইদাউট সেল গ্রো করবে না, মানে সেলের ইনসাইডে অনলি গ্রো করবে। তো এরা ইনহ্যাবিট থাকে হচ্ছে ম্যাক্রোফেজের মধ্যে। ইনহ্যাবিট, এখান থেকে কোশ্চেন দেয় কিন্তু কোথায় গ্রো করে এরা? ইনহ্যাবিট ম্যাক্রোফেজ, মানে শর্ট কোশ্চেনে আসতে পারে এই জায়গাটা, দ্যাট পয়েন্ট। ম্যাক্রোফেজে গ্রো করে ইনসাইডে। ভাবো যে সেলটা ডিস্ট্রয় করছে, ফ্যাগোসাইটোসিস করছে, ওই সেলের ইনসাইডে গিয়েও গ্রো করছে। আর যদি এটা করতে পারে, অবভিয়াসলি করছে,
এর জন্য একে কিল করা খুব টাফ, মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস কে। বলো, বোঝা গেছে? হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক্স ডান। অ্যান্টিজেনিক ক্যারেক্টার সেরকম কিছু নেই, ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমরা প্যাথোজেনেসিসের আন্ডারে ভিরুলেন্স ফ্যাক্টর। নোটেবল কিছু অ্যান্টিজেনিক ক্যারেক্টার নেই, তো আমরা চলে যাব সেকেন্ড হচ্ছে প্যাথোজেনেসিস। এন্ড প্যাথোজেনেসিস এর আন্ডারে আমরা পড়বো হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। Two important virulence factor of them, one is sulfolipids. সালফোলিপিডস, ওই যে বললাম এদের সেল ওয়াল স্ট্রাকচারে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট মানে কমপ্লেক্স স্ট্রাকচার থাকে, ওই লিপিড কন্টেন্ট স্ট্রাকচার থাকে। সালফোলিপিডস ওয়ান অফ দেম। এন্ড সালফোলিপিডস কি করায়? সালফোলিপিডস প্রিভেন্ট ফিউশন অফ লাইসোজোম এন্ড ফ্যাগোজোম। ইম্পর্টেন্ট টাস্ক, প্রিভেন্ট ফিউশন অফ লাইসোজোম and phagosome. এই পয়েন্টটা কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? সালফোলিপিড কি ফাংশন করে? যখন ও ঢুকে যায় ম্যাক্রোফেজের ইনসাইডে, ম্যাক্রোফেজ তো ডেস্ট্রয়ার মানে ফ্যাগোসাইটোসিস করে, তো ও কি করে যখন সেলটাকে ওকে ফ্যাগোসাইটোসিস করলো, নেক্সট টাস্ক যেটা হয় ইনসাইড দি তোমার ম্যাক্রোফেজে, ওই ফ্যাগোজোম যেটা ক্রিয়েট করেছে মানে যেটা দিয়ে ওকে ঢুকিয়েছে, ফ্যাগোজোম আর ওর বডিতে থাকে লাইসোজোম মানে ম্যাক্রোফেজে, ম্যাক্রোফেজের লাইসোজোম আর ফ্যাগোজোমের মধ্যে একটা কানেকশন হয়। তখন কি হয়, ফ্যাগোজোম আর লাইসোজোমের মধ্যে কানেকশন হলে ওই দুটো মেমব্রেন ফিউজ হয়ে গিয়ে ফ্যাগো লাইসোজোম তৈরি করে। ওই ফ্যাগো লাইসোজোম যদি হয়ে যায় তাহলে লাইসোজোমের যত হাইড্রোলাইটিক এনজাইম আছে ওই ব্যাকটেরিয়ার ওপর গিয়ে অ্যাটাক করে আর ব্যাকটেরিয়াটা কিল্ড হয়ে যায়। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? ডায়াগ্রামই দেখো, এই হচ্ছে তোমার ধরে নাও একটা ম্যাক্রোফেজ, এখানে কোনো ব্যাকটেরিয়া আছে, ও কি করবে? এনগালফ করবে, ঠিক আছে? এনগালফ করা মানে এইভাবে ওকে ঢুকিয়ে নেওয়া। আর ঢুকিয়ে নেবে যখন, এই যে ফ্যাগোজোম ক্রিয়েট করেছে, এটার নাম হচ্ছে ফ্যাগোজোম। ফ্যাগোজোম যার মধ্যে ব্যাকটেরিয়া আছে। ম্যাক্রোফেজের মধ্যে লাইসোজোম প্রেজেন্ট থাকে। লাইসোজোম আমরা জানি লাইসোজোমে কি থাকে, প্রচুর হাইড্রোলাইটিক এনজাইম থাকে, পড়ে এসছো, ফুল অফ হাইড্রোলাইটিক এনজাইমস মানে ক্লিপ করে দেয়, সমস্ত কিছু কাট করে। তো ও গিয়ে কি করে, ফ্যাগোজোমের সাথে কানেকশন করে, তৈরি করে হচ্ছে ফ্যাগোজোম থেকে তখন তৈরি হয়ে যাবে ফ্যাগোজোম প্লাস লাইসোজোম, ফ্যাগোলাইসোজোম। আর এই কানেকশনটা যদি হয়ে যায় তাহলে কি করবে, হাইড্রোলাইটিক এনজাইম গুলো ব্যাকটেরিয়াকে কিল করা স্টার্ট করে দেবে। কেসটা বুঝেছো? হ্যাঁ। ওভার একটা আইডিয়া দিলাম। এবার যদি সালফোলিপিড থাকে কি করবে বলেছে দেখো, এই ফিউশনটাকে করাতে দিচ্ছে না। মানে লাইসোজোম আর ফ্যাগোজোমের যে ফিউশনটা হয় যেটার জন্য কিলিং অ্যাক্টিভিটিটা শো করে, এই ফিউশনটা করতে দিচ্ছে না। যদি ফিউশনটা না হয় তাহলে আরামসে সার্ভাইভ করবে ইনসাইড দা ফ্যাগোজোম, ইয়েস অর নো? ওকে তো কিল করা কেউ নেই। হ্যাঁ। তো এটার জন্য কি করেছে দেখো, সার্ভাইভাল স্ট্র্যাটেজি মেনটেন করেছে কিভাবে, ও ডিস্ট্রয়িং সেলের মধ্যে গিয়ে ও আরামসে হেভেন হয়ে থাকছে, মানে আরামসে বেঁচে থাকছে, সার্ভাইভ করছে। কিভাবে? ওই কানেকশনটা করতে দিচ্ছে না, এন্ড কানেকশন যদি না হয় ওকে কিল করা কেউ নেই, ফ্যাগোজমের মধ্যে আরামসে সার্ভাইভ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই ও ইন্ট্রাসেলুলার প্যাথোজেন আর ম্যাক্রোফেজের ইনসাইডে গ্রো করে এভাবে, বিকজ অফ দ্য ভিরুলেন্স ফ্যাক্টর সালফোলিপিড। সেকেন্ড দেখো, virulence factor, cod like factor, cod factors. Cod factors actually glycolipid. It is a glycolipid. এটাও প্রেজেন্ট থাকে সেল ওয়ালে। cod like factor যেটা করাবে, involve serpentine growth,
that is grow close to the parallel arrangement, that is grow close parallel arrangement, like a chord, like growth. মানে কি করবে দেখো, ওই কড ফ্যাক্টর ইউজ করে ও আদার মাইক্রোব্যাকটেরিয়ামের সাথে খুব ক্লোজ কন্ট্যাক্টে গ্রো করা স্টার্ট করবে। And ওই অ্যারেঞ্জমেন্ট এমন একটা বানাবে যেটা হচ্ছে কর্ডের মতো। কর্ড মানে হচ্ছে ওই তোমার প্যারালাল অ্যারেঞ্জমেন্ট এইরকম টাইপের। এই যে এরকম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে গ্রো করাবে কর্ড ফ্যাক্টর দিয়ে। ঠিক আছে, তো এটা করে লাভটা কি, মেইন পয়েন্টে আসি। এটা করে লাভ হচ্ছে কড ফ্যাক্টরের জন্য টক্সিসিটি গেইন করে, টক্সিক টু লিউকোসাইটস, ডব্লিউবিসি সেলগুলোকে কিল করতে শুরু করে দেয়। ওকে, অলসো প্লে রোল ইন গ্র্যানুলোমাটাস লিশন, গ্র্যানুলোমাটাস লিশন মানে হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন করে, গ্র্যানুলোমা ফর্মেশন করায়। গ্র্যানুলোমা ফর্মেশন মানে হচ্ছে হিউজ সোয়েলিং, ঠিক আছে। সোয়েলিং মানে ওই টিউমার লাইক গ্রোথ করাবে, এত সোয়েল করে দেবে স্ট্রাকচারটা, তখন আমরা বলবো গ্র্যানুলোমা। ওর ভেতরে ওয়াটার মানে ইডিমা টাইপ অফ জিনিস করাবে সোয়েলিং করানোর পর, আর ওর মধ্যে ব্যাকটেরিয়াটা আরামসে সার্ভাইভ করবে, গ্রো করার চেষ্টা করবে। তো এর নাম হচ্ছে গ্র্যানুলোমাটাস। হিউজ সোয়েলিং হবে যে জায়গায় ওরা গ্রো করা স্টার্ট করবে এই কড ফ্যাক্টর দিয়ে, উইথ ওয়াটার অ্যাকিউমুলেশন, উইথ ইনফ্লামেশন, আর ব্যাকটেরিয়া কিন্তু আরামসে ওখানে সার্ভাইভ করছে আর কন্টিনিউ গ্রো করে যাচ্ছে। বলো ভিরুলেন্স ফ্যাক্টর, মেন দুটো ভিরুলেন্স ফ্যাক্টর বলে দিয়েছি। স্যার লাস্টেরটা আরেকবার বলুন। গ্র্যানুলোমাটা মানে হচ্ছে তোমার সোয়েলিং, এডিমা হচ্ছে নর্মাল সোয়েলিং, তার থেকে যদি আরো হিউজ সোয়েলিং হয় তখন আমরা বলবো গ্র্যানুলোমা ফর্মেশন উইথ ওয়াটার অ্যাকুমুলেশন। ভেতর ওয়াটার অ্যাকুমুলেট করতে থাকে, পেন হতে থাকবে, এন্ড আদার ডিফিকাল্টি গুলো আসবে আর কি। যেই জায়গায় এই ধরনের গ্রো ওরা স্টোপ করবে কর্ড লাইক ফ্যাক্টর দিয়ে, গ্র্যানুলোমাটাস ফর্ম হবে। স্যার কর্ড ফ্যাক্টর কেন বলছে? কড ফ্যাক্টর মানে হচ্ছে এটা প্রেজেন্ট থাকে ওর স্ট্রাকচারে, যেটা একটা গ্লাইকোলিপিড। কড ফ্যাক্টর অ্যাকচুয়ালি গ্লাইকোলিপিড। কড ফ্যাক্টর বলছি বিকজ এই যে অ্যারেঞ্জমেন্ট অফ গ্রোথটা দেখো, কড লাইক গ্রোথ মানে ওই সার্পেন্টাইন প্যারালাল অ্যারেঞ্জমেন্টের মতো ওকে গ্রো করায়, একটার সাথে একটা কানেকশন হয়ে গিয়ে প্যারালাল অ্যারেঞ্জমেন্টে গ্রো করাতে শুরু করে দেয়, যেটা ওই কর্ডের মতো। কড লাইক গ্রোথ থেকে এসে কড ফ্যাক্টর। বুঝতে পেরেছো, মানে কয়েলিং আর কিছুই না, কয়েলের মতো করায় গ্রোটা, একটার সাথে হ্যাঁ একটা অ্যারেঞ্জ হয়ে। তো ডিজিজে যাব, বুঝতে পারছো কি ডিজিজ করাবে, টিউবারকুলোসিস করাবে। টিউবারকুলোসিসে দুটো টাইপ অফ লিশন আছে, টিউবারকুলোসিস টু মেইন টাইপ অফ লিশন তৈরি হয় টিউবারকুলোসিসে। একটাকে বলে হচ্ছে এক্সুডেটিভ আর একটাকে বলছে প্রোডাক্টিভ। এক্সুডেটিভ লিশন and productive type lesion।
এক্সুডেটিভ টাইপ যেটা, সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ওয়ার্ডের মিনিং জানো, নতুন করে বলার কিছু নেই। তো অ্যাকিউট ইনফ্লামেশন হলে কি হবে? ইডিমা ফ্লুইড, edema fluid formation, okay, massive necrosis of tissue। নেক্রোসিস ওয়ার্ডটার মানে হচ্ছে সেল ডেথ, সেল ডেথ। নেক্রোসিস মানে হচ্ছে সেল ডেথ হয়ে যাচ্ছে, নর্মাল ওয়েতে না, ডিউ টু ইনফেকশনের জন্য। নর্মাল ওয়েতেও সেল ডেথ হয়, যেটাকে বলি আমরা অ্যাপোপ্টোসিস, বাট এটাকে আমরা বলবো নেক্রোসিস। নেক্রোসিস কখন বলবো? যেটা অ্যাবনর্মালি সেল ডেথ, অ্যাবনর্মালি লিখলে বেটার হবে, অ্যাবনর্মাল সেল ডেথ, নর্মালি নয়। তো অ্যাবনর্মাল কেন সেল ডেথ হচ্ছে? তো বোঝা যাচ্ছে এখানে টিউবারকুলোসিস হচ্ছে, মানে ব্যাকটেরিয়াটা ঢুকে বসে আছে অ্যান্ড ইনফ্লামেশন করাচ্ছে। ঠিক আছে, নেক্সট চেক করো প্রোডাক্টিভ টাইপ। স্যার অ্যাকিউটের নিচে ওটা কি লেখা? acute inflammation, edema fluid formation, massive necrosis of the tissue, these are the মানে symptoms আর কি। ওই ইডিমা ওটার মানে কি? এডিমা মানে ওই যে বললাম সোয়েলিং, গ্র্যানুলোমা হচ্ছে আরো বড় বিগ অ্যাসপেক্টের সোয়েলিং, এডিমা মানে হচ্ছে জাস্ট সোয়েলিং স্টার্ট হয়েছে, এডিমা। আচ্ছা। প্রোডাক্টিভ টাইপ, এটা আরো ডেঞ্জারাস, এখানে ক্রনিক তোমার ইনফ্লামেশন হয়, প্রডিউস ক্রনিক গ্র্যানুলোমা, ক্রনিক গ্র্যানুলোমা ফরমেশন। মানে বুঝতে পারছো ইডি মানে আরো বেশি বেড়ে গেছে জিনিসটা। ল্যাটার সিনারিওতে প্রোডাক্টিভ টাইপে পেরিফেরাল ফাইব্রাস টিস্যু ডেভেলপমেন্ট, central area undergo, central area of the granuloma undergoes necrosis and form a lesion called tubercle। সো প্রোডাক্টিভ টাইপ হচ্ছে ক্রনিক টাইপ, ক্রনিক ইনফ্লামেশন এই জিনিসটা হয়, গ্র্যানুলোমা ফর্মেশন হয়, নর্মাল ইডিমা না, গ্র্যানুলোমা ফর্মেশন হয়। গ্র্যানুলোমা ফর্মেশনের সেন্টারে নেক্রোসিস শুরু হয়ে যায়, নেক্রোসিস হয়ে যে মানে যে স্ট্রাকচারটা তৈরি করে যেটার নাম হচ্ছে টিউবারকেল। বলো কোথায় এফেক্ট করে মেনলি? টিউবারকুলোসিস, এই পুরো জিনিসটা লিশন গুলো কোথায় হয় টিউবারকুলোসিসে? রেসপিরেটরি ট্র্যাক্টে, মেনলি এলআরটি তে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনক্লুডিং অ্যালভিওলাই।
ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ট্রান্সমিশন লিখলাম না? সেম আসবে ট্রান্সমিশন, এয়ারবোর্ন ট্রান্সমিশন, ড্রপলেট ট্রান্সমিশন। চলে যাব আমরা হচ্ছে প্রোফাইল অ্যাক্সিসে। প্রোফাইল অ্যাক্সিস, ট্রিটমেন্ট প্রিভেনশন দেখবো, প্রিভেনশন। ভ্যাকসিন কি অ্যাভেলেবেল? ইয়েস, অ্যাভেলেবেল ভ্যাকসিন। কি নাম ভ্যাকসিনের? মনে করো বিসিজি। প্রত্যেককে নেওয়া আছে বিসিজি ভ্যাকসিন। চাইল্ড থেকে মানে একদম স্টার্টিং এ যে ভ্যাকসিনটা দেওয়া হয়, ভ্যাকসিনের কার্ডটা খুললে বুঝতে পারবে বিসিজি ভ্যাকসিন দেওয়া আছে। বিসিজি হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর এগেইনস্টে প্রিভেনশন করা যায়। ট্রিটমেন্ট, দেখো এইগুলো হচ্ছে মেনলি একে আটকানো খুব ডিফিকাল্ট, একে কিল করাও ডিফিকাল্ট বিকজ এটা ইন্ট্রাসেলুলার, তো কম্বিনেশন অফ ড্রাগ ইউজ করা হয়। কম্বিনেশন অফ ড্রাগ, টু ড্রাগের কম্বিনেশন দেওয়া হয়, টু মেজর ড্রাগস, আইসোনিয়াজিড, যেটাকে বলছে আইএনএইচ, অ্যান্ড আরএমপি, রিফাম্পিসিন, আরএমপি। এই দুটো হচ্ছে কমনলি ইউজ করা হয়। এছাড়া হচ্ছে আদার ড্রাগ, পাইরাজিনামাইড, শর্ট ফর্ম হচ্ছে পিএনএইচ, সরি পিজেডে, ইথামবিউটল, শর্ট ফর্ম হচ্ছে ইএমবি, স্ট্রেপ্টোমাইসিন। তো এইগুলো হচ্ছে ফার্স্ট চয়েস অফ ড্রাগ, ফার্স্ট লাইন। এছাড়া সেকেন্ড লাইনে ইউজ করা হয় ক্যানামাইসিন, সাইক্লোসেরিন, অফ্লক্সাসিন। এ হচ্ছে তোমার সেকেন্ড লাইন অফ ড্রাগ। এতগুলো ড্রাগ কেন আমরা পড়ছি? তার কারণ হচ্ছে অফেন tuberculosis, mycobacterium tuberculosis show antibiotic resistance, show antibiotic resistance। তার জন্য হচ্ছে ইদার কম্বিনেশন ইউজ করে, একটা যদি তোমার রেজিস্ট্যান্স প্রপার্টি ডেভেলপ করে যায় তাহলে অন্যটা ইউজ হবে, তো এটা চলতে থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি। এই কারণে একে আটকানো আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বিকজ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি শো করছে, মানে অ্যান্টিবায়োটিকে ওয়ার্ক করতে দিচ্ছে না। তো মাল্টিপল টাইপ অফ অ্যান্টিবায়োটিকে যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো একে আটকানো আরো ডিফিকাল্ট, যেটাকে বলে এমভিআর। এটা একদম আমরা ইউনিট নাম্বার 7 এ বোধহয় আছে, লাস্ট ইউনিটে।
আরো ভালো করে দেখবো। এমডিআর হতে পারে, আবার কিছু কিছু টাইমে এক্সডিআর ও হয়ে যায়। এক্সডিআর মানে হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। এক্সটেন্সিভ হয়ে গেলে মানে কোনো ড্রাগেই রেসপন্স করছে না, তখন একে বলা হচ্ছে এক্সডিআর। এই আউট অফ এতগুলো যে ড্রাগ বলেছি একটা তো রেসপন্স করছে না, যখন তখন হচ্ছে আমরা বলবো এক্সডিআর, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। তো একে আটকানো খুব ডিফিকাল্ট। অবভিয়াসলি কোনো ড্রাগের ট্রিটমেন্ট নিচ্ছে না মানে মর্টালিটি রেট ইনক্রিজ করে যাবে। বলো। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, তো রেসপিরেটরিটা কমপ্লিট করলাম, আজকে আর ইকোলাইতে যাচ্ছি না। নেক্সট ক্লাসে 3টে না 4টে করে দেবো কমপ্লিট। ঠিক আছে। এগুলো কিন্তু পড়তে থাকো, না হলে কি হবে আলটিমেটলি আরো যখন জমতে শুরু করবে সবগুলো খিচুড়ি পাকবে। ঠিক আছে, একটার জায়গায় এই ড্রাগটা ওখানে গিয়ে লিখবে, ওখানের ড্রাগ এখানে লিখবে, এর অ্যান্টিজেন ওখানে যাবে, ওর অ্যান্টিজেন এখানে আসবে, কারণ আরো জমবে এরপরে। এটা শুধু তোমার ব্যাকটেরিয়া গেল, এরপরে ভাইরাস আসবে। ঠিক আছে, তো পড়তে থাকো, যা হচ্ছে কন্টিনিউ পড়তে থাকো। আর ইউনিট 1টা কমপ্লিট করলাম, ইউনিট 1 এর নোটসটা আমি পাঠিয়ে দিচ্ছি। এন্ড করলাম।